শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেবাশিস রঞ্জন সরকার। সুইস ব্যাংকে দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের অর্থ পাচার হতে পারে এমন শঙ্কা সাবেক ব্যাংকার ও অর্থনীতিবিদদের। বলছেন, রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নীতির শিথিলতার সুযোগ নিয়েছেন অনেকে। এসব বিষয় পর্যালোচনার দাবি জানিয়ে বলছেন, স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদানের জন্য দ্রুত চুক্তি করা উচিত। পাশাপাশি নগদ অর্থ দেশে এনে ব্যাংকগুলোকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। সুইস ব্যাংকে 2025 সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%। টাকার অঙ্কে প্রায় 12,500 কোটি টাকা। বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এক বছরের ব্যবধানে 3,600 কোটি টাকা বেশি জমা করেছে। 2021 সালের পর দেশটিতে বাংলাদেশিদের জমাকৃত এই অর্থ দ্বিতীয় সর্বোচ্চ, যদিও কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেনি সুইস কেন্দ্রীয় ব্যাংক। তবে এই অর্থের বড় অংশই দেশ থেকে পাচার হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হতে পারে। আমাদের এলসি মারফত কিন্তু অনেক টাকা ইলিগ্যাল ওয়েতে চলে যায়, আইদার ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং। সবাই মনে করে সুইজারল্যান্ড ইজ এ সেফ প্লেস। ঋণের অবস্থা বেসরকারি খাতে তো খুবই অবস্থা খারাপ, বলতে গেলে ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে। সেই জায়গায় যদি এ ধরনের প্রবণতা বেড়ে যায়, তাহলে দেশীয় অর্থনীতি কিন্তু দারুণ ক্ষতিগ্রস্ত হবে। গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য একসময় বিশ্বজুড়ে সমাদৃত সুইস ব্যাংকগুলো এখন কর ফাঁকি ও অর্থ পাচার রোধে স্বচ্ছতার নীতিতে হাঁটছে। 2018 সাল থেকে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন AEOI বা স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থা চালু করেছে। চুক্তির আওতায় 2025 সালে শতাধিক দেশের প্রায় 34 লাখ আর্থিক হিসাবের তথ্য শেয়ার করেছে সুইস কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাংলাদেশের সাথে চুক্তি না থাকায় অর্থের উৎস এবং গ্রাহকের তথ্য গোপন রাখা হয়েছে। অর্থ পাচার রোধে দ্রুত স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থায় যুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এটা কি কোনো কূটনৈতিক কোনো সমস্যা আছে কিনা বা আমাদের দক্ষতার অভাব আছে কিনা, যেখানে 100টার মতন দেশ চুক্তিতে আছে, তারা কিন্তু ওই বছর শেষে যে কি বলে রিপোর্টটা হয়, রিপোর্টের মধ্যে কিন্তু নাম সহ আসে, তখন ওই দেশ সহসা দেশ এটা খতিয়ে দেখতে পারে। এখানে যদি বাংলাদেশ সুইজারল্যান্ডে কোনো এগ্রিমেন্ট না থাকে, এটা ফরেন অফিস এবং ইলেক্টেড গভর্নমেন্ট এখন আছে, তারা চিন্তা ভাবনা করে একটা এগ্রিমেন্ট, এটাতে একটা স্পষ্টতা আসবে, স্বচ্ছতা আসবে, কোথায় কি গেল না গেল। 2025 সালে সুইস ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট আমানতের 98.5% ছিল দেশের বিভিন্ন ব্যাংকের তহবিল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে নিজেদের লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বাজেট নিয়ে বিরোধী দলীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 27টি ওয়ার্ডে জামাতের কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়া হয়। তাদের নেতাও কমপক্ষে একবার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাল হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অনুশীলনে ফিরলেও এই ম্যাচ খেলবেন না নেইমার। একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। বিপরীতে গ্রুপের তলানিতে থাকা হাইতি কাউন্টার অ্যাটাকে চমকে দেওয়ার অপেক্ষায়। ফিলাডেলফিয়ায়
শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেইমারকে না পাওয়ার হতাশা নিয়ে হাইতির বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে, যে কারণে নিউ জার্সি ছেড়ে রিয়াল মাগলাহেস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। ইবানেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলোকে। তবে মরক্কোর বিপক্ষে হতাশ করলেও মাঝমাঠে কাসিমিরোর জায়গা পাক। মাঝমাঠে লুকাস পাকেতার পরিবর্তে লুইস হেনরিককে নামিয়ে চমক দেখাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে বড় জয় পেতে 4-2-4 ফরমেশন বেছে নিতে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর যে ছকে স্পটলাইট থাকবে আগের ম্যাচের গোলদাতা ভিনিসিয়াস জুনিয়রের দিকে। প্রথম ম্যাচের পারফরমেন্সে আমি সন্তুষ্ট নই, তাই হাইতির বিপক্ষে মূল ম্যাচে একাদশে পরিবর্তন আসবে। হাইতি শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল রক্ষণ ভাগের দল। তাদের লম্বা সেন্ট্রাল ফরওয়ার্ড আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দীর্ঘ 54 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে 1-0 গোলে। পরাজয় সঙ্গী হলেও প্রতিপক্ষের গোল মুখে 15টি শট নিয়েছে তারা। আর ব্রাজিলের আক্রমণের সামনে ভরসা হতে পারেন ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়া। সেক্ষেত্রে বাস পার্কিং বা রক্ষণাত্মক কৌশলের সঙ্গে গতিময় কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে ক্যারিবিয়ান প্রতিনিধিদের। সি গ্রুপে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড, মরক্কোর সমান 1 পয়েন্ট ব্রাজিলের, তলানিতে হাইতি। র্যাঙ্কিংয়েও সেলেসাওদের চেয়ে 81 ধাপ পিছিয়ে ক্যারিবিয়ান দেশটি। সবশেষ 1978 বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচে জয় বঞ্চিত ছিল ব্রাজিল। এবার সে সংখ্যা কিছুটা কম। হাইতির বিপক্ষে কখনোই হারেনি সেলেসাওরা। 7-1 গোলের জয় যেমন আছে, 6-0 ব্যবধানের জয়ও আছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। বিপরীতে নকআউট স্টেজে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই হাইতির সামনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ক্যারিয়ারে ইনজুরিতে পড়েছেন মোট 45 বারের বেশি। কেবলমাত্র ডান পায়ে ইনজুর হয়েছে প্রায় 20 বার। বলছি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেসি, রোনালদো, এমবাপ্পে সহ অন্যান্য ফুটবলারদের তুলনায় কেন এত বেশি ইনজুরিতে পড়েন নেইমার? উত্তর খোঁজার চেষ্টা করেছেন হাসিনুর রহমান। শনিবার সকালে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচটা যে খেলতে পারছেন না নেইমার, সেই খবরটা তো ইতিমধ্যেই সবার জানা। কিন্তু নেইমার কেন বারবার ইনজুরিতে পড়েন? ক্যারিয়ারে নেইমার কতবার ইনজুরিতে পড়েছে আপনি জানেন? শুনলে হয়তো অবাক হবেন। এই সব কিছুই জানানোর চেষ্টা করব এই প্রতিবেদনে। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনিও, কাকা, এদের উত্তরসূরি ধরা হচ্ছিল নেইমারকে। জগবর্ণিত ফুটবলের ব্যাটনটা ছিল নেইমারের হাতেই, কিন্তু নেইমার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন মূলত ইনজুরির কারণে। এখন পর্যন্ত স্ট্যাট বলে নেইমার 45 থেকে 50টির মতো ছোট বড় ইনজুরিতে পড়েছেন তার ফুটবল ক্যারিয়ারে। এত ইনজুরি সারভাইভ করে নেইমার কিভাবে এখনো খেলছেন, সেটা নিয়ে একটা থিসিস বা রিসার্চ হতে পারে। নেইমার যখন পিএসজিতে ছিলেন তখন তার সাথে কাজ করা এক ডক্টর পরবর্তীতে একটা স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, নেইমার জন্মগতভাবেই তার ডান পাটা কিছুটা দুর্বল। এই পায়ে এজন্যই তিনি তার ক্যারিয়ারের সিংহভাগ ইনজুরিতে পড়েছেন। তার ডান পায়ের গোড়ালি, হাঁটু, অ্যাঙ্কেল, মেনিসকাস থেকে শুরু করে সম্ভাব্য যে জায়গায় ইনজুরি হওয়া সম্ভব সবগুলো ইনজুরিতেই তিনি পড়েছেন। এছাড়াও হেড ইনজুরি, ব্যাক ইনজুরি থেকে শুরু করে এমন ইনজুরিগুলো তো ছিলই। তবে নেইমার তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন আবার বাম পায়ে। পিএসজিতে খেলাকালীন 2021-22 মৌসুমে তার বাঁ পায়ের এসিএল ইনজুরি হয়। তার পায়ের মাসল ছিঁড়ে যায়, সেই সাথে হাঁটুর মেনিসকাস গুরুতর জখমের শিকার হয়। এই ইনজুরি থেকে ফিরে আসতে নেইমারকে অস্ত্রোপচার করতে হয়। প্রায় 1 বছরের বেশি সময় নেইমার ছিলেন মাঠের বাইরে। সব কিছু মিলিয়ে নেইমার আর ইনজুরি যেন একই পাতার দুটি অধ্যায়। নেইমারের ক্যারিয়ারটা আরও ভালো হতে পারত, নেইমারের ক্যারিয়ারটা আরও সফল হতে পারত, মেসি, রোনালদোদের পরবর্তী প্রজন্ম হতে পারত। তবে সেই ইনজুরি নেইমারকে সেটা হতে দেয়নি। নেইমার হয়তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার মঞ্চে দাঁড়িয়ে
বিশ্বকাপের নকআউট পর্বের আগে নেইমার কি ফিট হতে পারবেন? আর ফিট হলেও কি ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে অবদান রাখতে পারবেন? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। এদিকে ম্যাচ ভেন্যু ফিলাডেলফিয়ায় পৌঁছেছে ব্রাজিল টিম। হোটেলের বাইরে হাজার হাজার সমর্থকদের ভিড়, সেলফি বন্দী হন রাফিনিয়া, মার্কুইনোসরা। তবে শহরের আলোচিত রকি মূর্তিকে নিয়ে স্থানীয়দের কুসংস্কারের ব্যাপারে বেশ সতর্ক সেলেসাওরা, কারণ চলতি বিশ্বকাপেই ওই ভাস্কর্যের জার্সি পরানোর পর আইভরি কোস্টের কাছে হেরেছিল ইকুয়েডর। হাইতির বিপক্ষে ম্যাচের বাকি কিছু ঘন্টা মাঠে নামার অপেক্ষায় সেলেসাওরা। তার একদিন আগে ম্যাচ ভেন্যুর শহর ফিলাডেলফিয়ায় এসে পৌঁছায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টিম হোটেলের বাইরে হাজার হাজার সমর্থক ভিড় করেন প্রিয় তারকাদের দেখতে। জার্সি গায়ে পতাকা হাতে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দ করতে থাকেন ভক্তরা। টিম বাস আসতেই উপস্থিত ভক্তদের ভিডিওতে বন্দি ব্রাজিল দল। চারিপাশে ছেয়ে যায় হলুদ রঙে। বাস থেকে নেমে সমর্থকদের হাত নেড়ে সাড়া দেন ফুটবলাররা। মার্কুইনোস, রাফিনিয়ারা সেলফি বন্দী হন ভক্তদের সাথে। ফিলাডেলফিয়া জুড়ে এখন ব্রাজিলিয়ানদের আধিপত্য। তবে দেশটির সমর্থকরা সতর্ক আলোচিত রকি মূর্তি নিয়েও। প্রায় 10 ফুট উচ্চতা আর 1300 পাউন্ডের ব্রোঞ্জের কাল্পনিক এক বক্সারের এই মূর্তিকে অনেকেই ভাবছেন অপয়া হিসেবে। স্থানীয়দের বিশ্বাস, ফিলাডেলফিয়ার বিখ্যাত রকি মূর্তিটি যদি কোনো সফরকারী দল জার্সি বা পতাকা দিয়ে সাজায়, তবে শেষ পর্যন্ত ম্যাচে সেই দলই পরাজিত হয়। ইকুয়েডরের সমর্থকরা রকি মূর্তিকে দলের জার্সি পরানোর সাথে সাথে পতাকা দিয়েও সাজিয়েছিল। ফলাফলে দেখা যায় আইভরি কোস্টের কাছে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। ইকুয়েডরের এমন ঘটনার পর নড়ে চড়ে বসেছে ব্রাজিল সমর্থকরা। দেশটির গ্রিন অ্যান্ড ইয়েলো মুভমেন্ট নামক সমর্থক গোষ্ঠী ইনস্টাগ্রামে সতর্কবার্তা জারি করে লিখেছে, রকি মূর্তিকে ব্রাজিলের জার্সি পরানো নিষেধ। এমনকি এই ঘটনার পর অন্যান্য দলের সমর্থকরাও এই মূর্তি থেকে দূরে থাকাই মঙ্গল মনে করছেন। তবে রকি মূর্তিকে নিয়ে এই কুসংস্কার কাটুক না কাটুক, মাঠে ব্রাজিলের জয় দেখতেই মুখী এখন সেলেসাও সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। গ্রুপ সির অপর ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। শনিবার ভোর 4টায় মাঠে নামবে দুদল। প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে অ্যাটলাস লায়ন্সরা। এই ম্যাচেও ফেভারিট আফ্রিকান চ্যাম্পিয়নরা। আক্রমণাত্মক ফুটবল, হাই প্রেসিং এবং দুর্দান্ত ডিফেন্স এই বিশ্বকাপেও দিচ্ছে ভিন্ন বার্তা। বিশেষ করে তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির পারফরমেন্স এক কথায় প্রশংসনীয়। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজরাও আছেন দারুণ ছন্দে। অন্যদিকে স্কটল্যান্ড এবার ভালো দল নিয়ে বিশ্বমঞ্চে এলেও মরক্কোর তুলনায় লড়াইয়ে কিছুটা পিছিয়ে। বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। কুমিল্লায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার জানায়, জমি বিক্রির শেষে দখল বুঝিয়ে দিতে গেলে সকালে নগরীর রেসকোর্স এলাকায় ব্যবসায়ী জামাল হোসেনের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে কিশোর গ্যাং প্রধান আকিবুর সহ 13 জন। জামাল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পুলিশ জানায়, আহত জামালকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবার মামলা করেছে। পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার হয়েছেন অস্ত্র আর মাদকের গডফাদার হিসেবে পরিচিত অটো সজল। রাজধানীর ওয়ারি ও গ্যান্ডারিয়ায় দীর্ঘদিন ধরেই সক্রিয় তার নেতৃত্বে অপরাধ চক্রটি। উদ্ধার হয়েছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কোনো শঙ্কা না থাকলেও পুলিশ সতর্ক বলে জানিয়েছে ডিএমপি। রাজধানীর ওয়ারি ও গ্যান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকের গডফাদার অটো সজল সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ সময় উদ্ধার করা হয়েছে 3টি অত্যাধুনিক টরাস পিস্তল, 77 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, গত 2 মার্চ ওয়ারিতে পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় অটো সজল, বাপ্পি, হানিফ ও শামসুন্নাহারকে। 164 ধারা মোতাবেক পুলিশ বলছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্যান্ডারিয়া থানায় এরই মধ্যে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রগুলো টরাস 2টা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনো আমি বলি নাই, কারণ এইটা আমাদের ওই যে প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে,
এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব, তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় চিঠিতে। এ বিষয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। ধন্যবাদ আপনাদেরকে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে 8 শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, ব্রয়লার মেশিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠায় হঠাৎ বিস্ফোরণ হয়। দগ্ধ ও আহত হন কাটিং ও ফিনিশিং সেকশনের 8 শ্রমিক। আহতদের নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। ঘটনার পরপরই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। আহতদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ঢাকা পাগলা সড়ক অবরোধ করেন তারা। কোনোভাবেই থামছে না বিএসএফের পুশিন চেষ্টা। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, সীমান্তের ওপারে 4 জনকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। পুশিন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রা। এদিকে লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় সেই চেষ্টা সফল হয়নি। বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় এই আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন। নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও তুলে ধরেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই সাথে আহ্বান জানান তাদের নিজ দেশ মিয়ানমারের দ্রুত প্রত্যাবাসনের। Conflict is becoming increasingly complex. Protracted crises have become the norm. Prioritize accountability for violations regardless of where they occur or who commits them. Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. কারিগরি কমিটি রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সকাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তিস্তা নদীর শাখা উপশাখাগুলো ঘুরে দেখেন, মতবিনিময় করেন স্থানীয়দের সাথে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে উত্তরাঞ্চলবাসী। দেশের অন্যতম মেগা এই প্রকল্পকে ঘিরে জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে আছে নানা জল্পনা আর আলোচনা। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন 2 মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। সকালে নীলফামারীর তিস্তা সেচ ক্যানেল ও চারালকাটা নদী ঘুরে দেখেন তারা। এ সময় নদী পাড়ের ভাঙন কবলিত মানুষদের সাথে কথাও বলেন সরকারের নীতি নির্ধারকরা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, প্রকল্পের কারিগরি দিক যাচাই বাছাই চলছে। প্রকল্প বাস্তবায়নের সময় লাগলেও তার সুফল ভোগ করবে গোটা দেশবাসী। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে
একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্য কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব অর্থায়নেই করা সম্ভব বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিদেশের মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের জিওভিউ ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3 হাজার কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। পরে অববাহিকার লালমনিরহাট অংশে হাতিবান্ধা, আদিতমারি ও কালীগঞ্জ এলাকা পরিদর্শন করে রংপুরের কাউনে পয়েন্টে যান মন্ত্রীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রায় 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় শ্রীমঙ্গলে শুরু হয়েছে 3 দিনের হারমোনি ফেস্টিভ্যাল। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। এই উৎসবের প্রধান বৈশিষ্ট্য কি, আয়োজকরা কি বলছেন? দেবাশিস, এই মুহূর্তে কিন্তু এই অনুষ্ঠানের সবচেয়ে যে রঙিন অংশ অর্থাৎ সাংস্কৃতিক পর্ব সেটি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা মঞ্চে দেখতে পাচ্ছি মণিপুরী সম্প্রদায় তাদের যে ঐতিহ্যবাহী নাচ সেটি কিন্তু তারা পরিবেশন করছেন। এবং বলতে হবে যে এই উৎসবকে ঘিরে, এই ফেস্টিভ্যালকে ঘিরে এখানকার যে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। এবং এই একই মঞ্চে এতগুলো গোষ্ঠীর যে সাংস্কৃতিক চর্চা এবং তাদের যে লোকজ সংস্কৃতি ফুটিয়ে তোলার যে একটা সুযোগ, সেটিকে কিন্তু তারা বেশ সাদরে গ্রহণ করেছেন। এবং তাদের ভিতরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু প্রত্যেকটি পরতে পরতে আমরা দেখতে পেরেছি। এখন যেরকম মঞ্চে অভিভূত করছেন এখানকার যারা সদস্যরা রয়েছেন, একই সাথে বলতে হবে যে এই উৎসব প্রাঙ্গণে কিন্তু বেশ কিছু স্টল রয়েছে যেখানে প্রতিটি নৃগোষ্ঠী তাদের যেই সংস্কৃতি রয়েছে, পোশাক রয়েছে, তাদের খাবার রয়েছে, সেগুলো কিন্তু তারা এখানে উপস্থাপন করছেন। এবং আগত যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু এই তাদের পরিবেশনা উপভোগের পাশাপাশি এই প্রত্যেকটি স্টলে ঘুরছেন, তাদের খাবার সংগ্রহ করছেন, টেস্ট করছেন, তাদের পোশাকগুলো কিনছেন। একই সাথে তাদের যে অলংকার অথবা প্রসাধনীর যে বিষয়গুলো রয়েছে, অনুষঙ্গগুলো রয়েছে, সেগুলো সঙ্গে কিন্তু পরিচিত হচ্ছেন। তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের এই আয়োজনকে ঘিরে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে অংশ, সেই অংশটা তারা আনুষ্ঠানিকভাবে আরও বেশি প্র্যাকটিস করতে চান। এই জন্য তারা কিন্তু দাবি করেছেন একটি ললিত কলা একাডেমি ভবন, এবং একই সাথে তাদের ভাষা সংরক্ষণের দাবি জানিয়েছেন, তাদের কৃষ্টি কালচার সংরক্ষণের দাবি জানিয়েছেন, কৃষ্টি কালচার দাবি জানিয়েছেন। একই সাথে এই দাবিগুলো কিন্তু পূরণের আশ্বাসও দিয়েছেন এখানকার যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। তিনি কিন্তু জানিয়েছেন যে সরকার একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের এই আয়োজনকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে বলতে হবে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে দাবিগুলো রয়েছে, তাদের ভাষা সংস্কৃতি সংরক্ষণের যে দাবিগুলো রয়েছে, সেগুলোর সাথে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু একীভূত হয়েছেন, তারাও সেই দাবির সাথে সম্পৃক্ততা জানিয়েছেন, আশাবাদ ব্যক্ত করছেন যে এই উৎসবের যে দ্বিতীয় সংস্করণ এখন চলছে, সিজন 2 চলছে, সেটি যাতে প্রতি বছর আয়োজন হয় এবং একটি করে বছরের মাধ্যমে এটি যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে যায়, সেই দাবি কিন্তু তারা করেছেন। এবং বলতে হবে এখানে উপস্থিত সদস্য যারা রয়েছেন এবং উপস্থিত দর্শক যারা রয়েছেন তারাও কিন্তু অভিভূত হয়েছেন এবং সাদর সম্ভাষণ জানাচ্ছেন যাতে এই ফেস্টিভ্যাল আরও দীর্ঘায়িত হয়। দেবাশিস, ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য। কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। মঈন খান বলেন, দেশে যখন খাবারের অভাব ছিল সেই সময় জিয়াউর রহমান কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। বর্তমান সরকার প্রধানও কৃষির উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী 5 বছরের মধ্যে 5 কোটি গাছ লাগানো হবে বলে জানান তিনি। কৃষির উৎপাদনের যে ধারাবাহিকতা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, এদেশে কৃষিকাজকে আধুনিকায়ন করা, উচ্চ ফলনশীল ধানের প্রচলন করা, এদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল খননের কাজ শুরু হয়েছে। সকালে মীর কাদিম পৌরসভা এলাকায় খনন কাজ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে খালটি খনন করা হচ্ছে।
পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খাল পাড়ে গাইডওয়াল নির্মাণের আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। এ সময় মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরিভাবে খনন করা প্রয়োজন, কারণ এখানে অনেক ময়লা, দুর্গন্ধ এবং একসময় এই খালে বড় বড় নৌযান চলতো। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে। পাবলিক পরীক্ষা আইনে যুক্ত করা হয়েছে ডিজিটাল নকলের সাজা, যেখানে পরীক্ষার ফলাফল মেধা তালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিংয়ে সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে। বর্তমান সরকার সেভাবেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। জানান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। 6ষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। গতকাল ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। কত সুন্দর রুল ওই সময়, চিন্তা করতে পারেন। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম? জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। যে কোনো মূল্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে, এজন্য এক বিন্দু ছাড় দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে বাগেরহাট খান জাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারে তিনি বলেন, গণভোটের পক্ষে 75% ভোট পড়েছে সংস্কারের জন্য, কিন্তু সংস্কার বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকারকে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টি, বাগেরহাট জেলা সমন্বয়ক সহ আরও অনেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংস্কার বাস্তবায়নের দাবিতে কাল খুলনায় বিভাগীয় সমাবেশ করবে এনসিপি। সরকার যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, কারণ জনগণ 75% বাংলাদেশের মানুষ এটাতে ভোট দিয়েছে। সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। সরকারের এটা থেকে এদিক সেদিক যাওয়ার কোনো উপায় নাই। চূড়ান্ত চুক্তি সইয়ের আগে অনিশ্চয়তায় পড়ল যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। জেনেভায় পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিকতা বাতিল করেছে উভয় পক্ষ। লেবাননে আগ্রাসন বন্ধ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্যদিকে পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। একই সাথে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলকেও। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কাগজে কলমে সই না করতে অনড় ছিল তেহরান। ট্রাম্প প্রশাসনের আশ্বাসে পরে তাতে রাজি হয় খামেনি প্রশাসন, কিন্তু লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। চুক্তির বাকি আনুষ্ঠানিকতা স্বার্থে শুক্রবার জেনেভায় বসার কথা ছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের। লেবাননে তেল আবিবের হামলার জেরে সেই সফর বাতিল করে তেহরান। বিষয়টি জানানো হয় অপরপক্ষ ওয়াশিংটনকে। এদিকে ইরানের সাথে আলোচনার পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কারিগরি ব্যবস্থাপনা সহ খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফলে তেহরানের সাথে পরবর্তী দফার আলোচনার সময়সূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুইজারল্যান্ডে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে, কিন্তু জানি না কখন। যেভাবে আলোচনাটি সাজানো হচ্ছে তাতে স্পষ্টতই রাজনৈতিক নেতৃত্ব জড়িত থাকবে, মানে মাঠ পর্যায়ে থাকা লোকজনই এই আলোচনা এগিয়ে নেবে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কিভাবে ধ্বংস করা হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনিশ্চয়তা তৈরিকারী আগ্রাসী ইসরায়েলকেও কড়া বার্তা দেন জেডি ভ্যান্স। নেতানিয়াহুর মন্ত্রিসভায় কিছু লোক আছে যারা প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাদের প্রতি আমার বার্তা, ডোনাল্ড ট্রাম্পই এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। গত 3 মাসে আপনাদের মাতৃভূমিকে রক্ষা করা 2/3 অস্ত্রই আমেরিকানদের হাতে নির্মিত এবং আমেরিকান করদাতাদের টাকায় তৈরি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুদেশের প্রেসিডেন্টরা। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে আর চুক্তি সই করবেন না। তবে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়ার কথা ছিল চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা, যেখানে আলোচনা হবে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে। 60 দিনের ওই আলোচনার শুরুর দিনে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্টের। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারক স্বাক্ষরকে বাংলাদেশের জন্য ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, দেশের অর্থনীতির অনেক কিছুই নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপর। সেখানে স্থিতিশীলতা আসলেই অর্থনৈতিক নানা অনিশ্চয়তাও কাটবে। বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু যে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে ক্রমবাজার, মধ্যপ্রাচ্য থেকে যে পণ্য যেমন পণ্য আমদানি এবং মধ্যপ্রাচ্যের একটা ক্রমবর্ধমান বাজার, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক সহ খাদ্যপণ্য এবং অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি হিসেবে যাচ্ছে। তো এইটার কারণে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির যে প্রক্রিয়া, তো সেটাও কিন্তু ইতিবাচক। মেসির বাবার মৃত্যুর ভুয়া খবরে তোলপাড় আর্জেন্টিনা। লাইভ অনুষ্ঠানে ভুল করায় চাকরি ছাড়লেন জনপ্রিয় উপস্থাপিকা। বিশ্বকাপে হ্যাটট্রিক করে আলোচনায় ছিলেন লিওনেল মেসি, তবে এবার তাকে ঘিরে একটি ভুয়া খবরের জন্য আলোচনা তৈরি হয়েছে। আর্জেন্টিনার টিভি উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা লাইভ অনুষ্ঠানে দাবি করেন মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি। এমনকি তার দাবি ছিল এই কারণে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরতে হতে পারে মেসিকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়। এরপর সমালোচনার মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি। এদিকে চ্যানেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিশ্রুতি দিয়েছেন। ধর্ষণের মামলায় শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতে হচ্ছে মরক্কো তারকা আশরাফ হাকিমিকে। তার করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে ফরাসি আদালত। মরক্কো বিশ্বকাপ মিশনের মাঝেই বড় ধাক্কা খেলেন এই রাইট ব্যাক। 2023 সালে প্যারিসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন ভার্সাই আপিল আদালত। দীর্ঘ 3 বছর তদন্তের পর হাকিমির খালাস পাওয়ার আবেদন খারিজ করে দেয় ফরাসি বিচারক। অবশ্য শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এই ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাকিমি দাবি করেন তারকা হওয়ার কারণেই তাঁকে সহজ লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বাদীর আইনজীবী বলছেন এই রায় ফুটবল বিশ্বে যৌন সহিংসতার বিরুদ্ধে বড় একটি বার্তা। এখন কেবল আদালতে চূড়ান্ত ট্রায়াল শুরুর অপেক্ষা। 21-এ পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি আর নেই। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যা সহ নানা রোগে ভুগছিলেন তিনি। 16 জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কবি আল মুজাহিদি একসময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। ছাত্রজীবনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 71-এর মুক্তিযুদ্ধেও নেন সক্রিয় অংশগ্রহণ। সাহিত্যে অসামান্য অবদানের জন্য 2003 সালে রাষ্ট্রীয় সম্মাননা 21-এ পদক ছাড়াও জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসিমউদ্দিন একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। 60-এর দশকে মৃত্তিকা ও কালের কবি হিসেবেই পরিচিত ছিলেন আল মুজাহিদি। হাতিরঝিলে অনুষ্ঠিত হলো তুরাগ অ্যাক্টিভ 25K দৌড় প্রতিযোগিতা। ভোরের এই আয়োজনে অংশ নেন দেশি বিদেশি 3000 দৌড়প্রেমী। এটি রান বাংলাদেশের আয়োজিত ইভেন্টের তৃতীয় আসর। ভবিষ্যতে আরও বড় পরিসরে দৌড় আয়োজনের পরিকল্পনার কথা জানান তারা। মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। তুরাগ অ্যাক্টিভ ঢাকা 25K এটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রান বাংলাদেশের সিগনেচার ইভেন্ট। ভোরের আলো ফোটার বহু আগেই শুরু তৃতীয় আসরের দৌড়। 1 ঘন্টা 50 মিনিটে শেষ হবে কি না হবে। এবারের আসরে 4 ক্যাটাগরিতে দৌড়েছেন কমপক্ষে 3000 মানুষ। আয়োজকরা জানান দৌড়ে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিক। থ্যাংক ইউ রান বাংলাদেশ এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য। আর যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আজকে হিউমিডিটি একটু বেশি ছিল। একা একা দৌড়ানো এটা আনন্দের কিছু নাই, কিন্তু যখন সবাইকে নিয়ে একসাথে দৌড়াই, তখন কমিটি নিয়ে একসাথে দৌড়াই, তখন খুব আনন্দ লাগে। শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থতা দান করে। আমরা এই দৌড়ের কারণে এখনো কোনো ওষুধ লাগে না, আল্লাহর রহমতে আমার ডায়াবেটিস নাই।
শরীরে কোনো সমস্যা নাই। একটা অর্গানাইজার যে একটা প্রতিটা রানারকে চিন্তা করে হাইড্রেশন বুথ থেকে শুরু করে মার্কিং A1 লেভেলের সবকিছু তারা ঠিক রেখেছিল। সো আমার অবজারভেশন হচ্ছে ফুল অন পজিটিভ। আজকে প্রথম 25 কিলো দৌড়ালাম, ওয়েদারটা যথেষ্ট গরম ছিল, তবে 25 কিলো দৌড়ে আমার যথেষ্ট ভালো লাগতেছে এবং সবকিছু ঠিকঠাক ছিল। নির্ধারিত সময়ে সফলভাবে দৌড় শেষ করে উচ্ছ্বসিত সবাই। আয়োজন নিয়ে বাড়তি উন্মাদনা ছিল শিশুদের। দৌড়ালে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, অন্যান্য বাচ্চাদের সাথে দেখা হয়, সবার সাথে দেখা হয়, আঙ্কেল আন্টিদের সাথে, খুব ভালো লাগে। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, যদিও আবহাওয়াটা খুবই গরম ছিল, হিউমিডিটি হাই ছিল, তারপরেও আস্তে আস্তে শেষ করেছি। রানিং কমিউনিটি খুব গ্রো আপ হচ্ছে, বাট আমাদের ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয় না। প্রথমে ভাবছিলাম আমি 5 কিলো দৌড়াতে পারবো না, কিন্তু আমি 10 কিলো কমপ্লিট করেছি এবং মেডেল পেয়েছি। আয়োজকরা জানান, দেশের ভেতরে স্পোর্টস ট্যুরিজমের প্রসার আর সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়াই ইভেন্টের মূল লক্ষ্য। আমার কাছে তুলনামূলক একটু কম গরম লেগেছে, বাট ইভেন্ট ভালো ছিল। আমি প্রায় অলমোস্ট 1.5 বছর পরে রান করেছি, তার আগে অনেকগুলো রান দিতাম, বাট আশা করি সামনে আরও দিব। প্রথমে আমি হাঁটতে পারতাম না, এখন হচ্ছে 10 কিলোমিটারের মতো রান আমি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে দিতে পারছি। এটা আমার কাছে একটা বিরাট কিছু মনে হচ্ছে। আমরা এই ইভেন্টটাকে চাই ইন্টারন্যাশনালি একটা সমাদৃত হোক এবং হচ্ছে একটা রিকগনাইজেশন থাকুক, যাতে ফরেনাররা বাংলাদেশে ইভেন্ট করতে আসে। আমাদের বাংলাদেশের ইভেন্টগুলো যখন, এই ধরনের স্পোর্টস ইভেন্টগুলো যখন জনপ্রিয় হবে, তখন আমাদের স্পোর্টস ট্যুরিজমগুলো আরও বৃদ্ধি পাবে। পরে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে আয়োজন করা হয় বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সব ক্যাটাগরিতে বিজয়ী ইভেন্টের পেসার আর পার্টনারদের সম্মাননা তুলে দেন অতিথিরা। মিডিয়া যারা কাজ করি তারা অনেক স্ট্রেসের মধ্যে থাকি এবং সেটা থেকে একটু নিজেকে সুস্থ রাখা, সেজন্যই বেসিক্যালি রানটা করি এবং রানটা করে যেতে চাই। তুরাগ অ্যাক্টিভ ঢাকা 25K দৌড় প্রতিযোগিতার থিম রোড টু গ্লোরি, যা দৌড়প্রেমীদের অদম্য ইচ্ছাশক্তি আর গৌরবের যাত্রাকে উপস্থাপন করে, জানান আয়োজকরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাত থেকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে জনগণকে সর্বোচ্চ প্রতিরোধ করার পরামর্শ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে এক নাগরিক সভায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবে এমন কিছুর পক্ষে সরকার নয়। এ সময় মোহাম্মদপুরের জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নানা উদ্যোগের কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, খুব দ্রুত সব সংস্থার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে। এছাড়া নাগরিক সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোহাম্মদপুরে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণকে সহযোগী হওয়ার আহ্বান জানান। অন্য কারো কাছে সহযোগিতা চাওয়ার মতো আপনি অবস্থায় না থাকেন, তখন আপনি নিজের প্রতিরক্ষা যা কিছু প্রয়োজন করতে পারেন। তবে আমরা এই জায়গায় যাইতে চাই না, আমরা এমন জায়গায় যাইতে চাই না যেখানে সবাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কিন্তু একটা জিনিস আপনারাও চেষ্টা করবেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের পাশে দাঁড়ান। গাজীপুরে ফল মেলা ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সদর উপজেলা চত্বরে এই ফল মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় বৈচিত্র্যময় দেশীয় ফলের সমাহার ঘটেছে, যেখানে মোট 34 রকমের ফল প্রদর্শন করা হয়। মেলার বিশেষ আকর্ষণ ছিল গাজীপুরের একটি ঐতিহ্যবাহী 35 কেজি ওজনের কাঁঠাল, যা ভিডিও কনফারেন্সে মন্ত্রীকে প্রদর্শন করা হয়। সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা অন্বেষণ ও যাচের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার, দেখাও যত প্রতিভা তোমার। সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় মার্কস অলরাউন্ডার। সকাল 9টা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলে দিনভর। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়। চিত্রাঙ্কন, নাচ, গান, উপস্থিত বক্তৃতা, আবৃত্তিতে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। প্লে থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতা আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় এই 3 পর্যায়ে অনুষ্ঠিত হবে। ধারাবাহিক এই 3 রাউন্ডের মধ্যে দিয়ে 3 সেরা অলরাউন্ডার বেরিয়ে আসবে। প্রতিযোগিতায় 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেককে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের অন্যান্য বিজয়ীরা পাবেন 1 কোটি টাকারও বেশি পুরস্কার। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।